আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আশা করছি এই মহান আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আমরা যেভাবে একসময় বলেছিলাম যে আমাদের এই চ্যানেল থেকে আমাদের জীবনের জন্য অনেক সুন্দর, সুন্দর কিছু অনুষ্ঠান লাইভ হবে ইনশাআল্লাহ আপনাদের জন্য এবং সেই যাত্রা আমরা আজকে শুরু করতে পেরেছি। এজন্য আমরা মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি। তবে আজকে আমাদের ১ম যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের সবার জন্য। কারণ আমরা আজকে এমন একটি বিষয় নির্ণয় করেছি আপনাদের জন্য, সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। স্বাস্থ্যের ব্যাপারে কিছু বিষয় নিয়ে আজকে আমরা আমাদের প্রোগ্রামে কথা বলব। তবে আর দেরি না করে আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাই। আমাদের সাথে আজকে আমাদের সম্মানিত মেহমান অতিথি যিনি আছেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পারসন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যাকে আমি আজকে প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে আমি দেখে আসছি, আমি চিনে আসছি এমন একজন ব্যক্তি যিনি মানব কল্যাণে কাজ করছেন চিকিৎসা বিজ্ঞান নিয়ে। এবং চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে আমি দেখেছি যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর অর্থাৎ বিভিন্ন দেশে গিয়ে পর্যন্ত মানুষ যখন কোনো একটা ট্রিটমেন্ট করতে গিয়ে ব্যর্থ হয়ে যায়, ঠিক সেখান থেকে তার ট্রিটমেন্ট শুরু হয়। এবং সেখান থেকে তিনি এবং ক্লিনিক্যাল প্রুফ করে উনি অনেকগুলো রোগ আছে যেগুলোকে আমরা ক্রনিক ডিজিজ বলি। সেই ক্রনিক ডিজিজগুলো নিয়ে তিনি কাজ করছেন এবং সেই ক্রনিক ডিজিজের তার কাছে অনেক তথ্য আছেন এবং অনেক তথ্য সংগ্রহে আছেন যেগুলো প্রুভ করা যেই রোগীগুলো ভালো হয়েছে। এই সমস্ত অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সমস্ত রোগগুলো বিনা অপারেশনে ভালো হচ্ছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিনা অপারেশনে ভালো হচ্ছে এমন কিছু বিষয়। তো আজকে আমরা তার মুখ থেকে সমস্ত কিছু আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে যিনি আছেন আমি পরিচয় করায় দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর হুমায়ুন কবির চৌধুরী, যিনি ইন্টিগ্রেটেড মেডিসিন রিসার্চ সেন্টারের সম্মানিত চেয়ারম্যান এবং ফাউন্ডার, যিনি ক্রনিক ডিজিজ নিয়ে কাজ করছেন। ডক্টর হুমায়ুন কবির চৌধুরী স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। তো আমরা আজকে আমাদের দর্শক যারা আছেন, তো বিশেষ করে দেখা যায় আমরা প্রত্যেকটি মানুষ কোনো না কোনো রোগে ভুগছি। তো দেখা যায় সেই ক্ষেত্রে এমন কিছু রোগ আমাদের দীর্ঘস্থায়ী হয়ে গেছে যেখান থেকে আমরা বাঁচার সুযোগ পাচ্ছি না। আমাদের বিভিন্ন জীবনের বিভিন্ন রকম অনিয়মের কারণে ইত্যাদি বিষয় নিয়ে। তো আমরা এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে আপনার কথাগুলো শুনতে যাচ্ছি। আপনার কাছে আমরা যাচ্ছি। জি, ডক্টর হুমায়ুন চৌধুরী প্লিজ। জি, অনেক ধন্যবাদ শামীম ভাই। আশা করছি আপনার জীবনের যত রং প্রোগ্রাম, এই প্রোগ্রামটাকেও আমি ওয়েলকাম করছি এবং এই প্রোগ্রামের মাধ্যমে বাংলা ভাষাভাষী যত মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আজকে যে প্রোগ্রামটি দেখছেন, আশা করছি তাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। তারা আজকে অনেকগুলো ক্লিনিক্যাল সাকসেস এবং ক্রনিক ডিজিজ কেন হয়, এই ডিজিজগুলো হওয়ার পেছনে কি কি কারণ, এই সকল কারণগুলো দর্শক জানবেন, তারা সচেতন হবেন এবং যাদের এই ডিজিজগুলো অলরেডি হয়ে গিয়েছে তারা চাইলেই বিনা অপারেশনে এই সমস্ত ক্রনিক ডিজিজগুলো থেকে তারা সুস্থ হওয়ার একটা বার্তা আজকের প্রোগ্রাম থেকে পাবেন। জি শামীম ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ আজকে আমাকে আপনার জীবনের যত রং প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো ক্রনিক ডিজিজ বলতে আমরা আসলে কি বুঝি। এই বিষয়টা সম্পর্কে যদি আমরা একটু ক্লিয়ার হই তাহলে আমাদের দর্শকরা বুঝতে ভালো হবে যে ক্রনিক ডিজিজ বলতে আমরা কি বুঝি। জি, অনেক সুন্দর প্রশ্ন করেছেন শামীম ভাই। আমরা তো যারা মেডিকেল পার্সন তারা এগুলো ইজিতে বুঝি, যারা কমন পিপল তারাও অনেকে এডুকেটেড পার্সন যারা আছেন তারা এই বিষয়গুলো জানেন। বাট মোস্ট অফ দ্য পিপল তারা ক্রনিক ডিজিজ বলতে তারা শুনেছেন, বাট তারা এটার মানে ব্যাখ্যাটা ওভাবে জানেন না। এটা একটা ইজি, ক্রনিক বলতে বাংলা এটা বলি পুরাতন রোগ, আর মেডিকেলের ডেফিনেশনটা হচ্ছে যে রোগগুলো আপনার শরীরে অস্বাভাবিকতা, স্থায়িত্ব 1 বছরের বেশি হচ্ছে, টিকে আছে, এখনো ভালো হচ্ছে না, আমরা এক কথায় বলতে পারি এই রোগগুলোকে আমরা ক্রনিক ডিজিজ বলি।
এই যে ক্রনিক ডিজিজ, আমরা দেখি যে আমাদের চিকিৎসা বিজ্ঞানে আমাদের দেশে যেই ডক্টররা আছেন, বিশেষ করে এইভাবে চ্যালেঞ্জ গ্রহণ করে চিকিৎসা করতে খুব কম দেখা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কবে কখন থেকে এ নিয়ে মানব কল্যাণের কাজ শুরু করলেন এবং কিভাবে এটা আপনি উদ্বুদ্ধ হলেন? জি, অনেক তথ্যবহুল প্রশ্ন আপনার। এই প্রশ্নটার ভিতরে অনেক রহস্য লুকায়িত আছে, আমি বলবো। তার আগে একটু বলে নিচ্ছি যে দর্শকদের সুবিধার্থে যে ক্রনিক ডিজিজ তাহলে কি কি রোগগুলো, যেমন ডায়াবেটিস ক্রনিক ডিজিজ, হার্ট ডিজিজ ক্রনিক ডিজিজ, স্কিনের কিছু ডিজিজ আছে দীর্ঘস্থায়ীভাবে আমাদের চলছে 2-4-5 বছর থেকে, ক্রনিক ডিজিজ। অ্যালার্জি দীর্ঘদিন থেকে আমরা ভুগছি, যেমন হাই আইজিই, সহজে ভালো হচ্ছে না, ওখান থেকে অ্যাজমা তৈরি হচ্ছে, ইট ইজ ক্রনিক ডিজিজ। বিভিন্ন ধরনের টিউমার, মানে অনেক বছর থেকে ভুগছি, ইটস এ ক্রনিক ডিজিজ। ক্যান্সার, ইটস এ ক্রনিক ডিজিজ। তো আশা করি আমাদের জীবনের রিস্কের ক্ষেত্রে যে কয়েকটা রোগ বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে হচ্ছে ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ। এগুলো খুব আমাদের দ্রুত মৃত্যুর জন্য আমাদেরকে খুব বেশি কষ্ট দেয়। যে এবার আসছি আপনার প্রশ্নের উত্তরে, যে আমি কবে থেকে এই ক্রনিক ডিজিজগুলো নিয়ে কাজ শুরু করেছি এবং কিভাবে মানুষকে রোগ নিরাময়ের জন্য আন্দোলন শুরু করেছি, সেটা যদি আমি বলতে যাই, আমি যখন মেডিকেল কলেজে অ্যাডমিশন নিই, আমি তখন থেকে আসলে আমার ভিতরে একটা জিনিস কাজ করে। যেমন আমার ফাদার ছিলেন, আমার ফাদারকে মনে হচ্ছে, আপনার স্ক্রিনেও আমার ফাদারকে দর্শক দেখতে পাচ্ছেন, উনি এখন জীবিত নাই, উনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন। উনি বাংলাদেশ রাইফেলস পিলখানার সদর দপ্তরের বিডিআর হাসপাতালের একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো আমি যখন মেডিকেলেই আমি অ্যাডমিশন নিই, তখন দেখতাম মানুষ বলে যে এই রোগ ভালো হয় না, বিভিন্ন জায়গায় বলে যে এটা আর ভালো হয় না, যক্ষা ভালো হয় না। এই কথাগুলো যখন ভালো হয় না শুনতাম, তখন আমার কাছে মনে হচ্ছে তাহলে ডাক্তার কেন, মানে আমার কাছে একটু নিজেকে মনে হতো ডাক্তারের কাছে রোগ ভালো হবে না, তাহলে ডাক্তার কেন, মেডিকেলে আর পড়ার দরকার কি? এই প্রশ্নগুলো কেন জানি একটু আমাকে ব্যতিক্রম ভাবে নাড়া দিত। এই তখন থেকেই আমার ধরতে পারেন, আমি মেডিকেলে ভর্তি হই 1995-96 শিক্ষা বছরে। তখন থেকে মূলত আমি এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করি। এবং আমার মধ্যে কোরআন শরীফের একটা আয়াতের কথা আমার খুব মনে পড়ে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ বলছেন, তুমি খাও, পানাহার করো, সীমা লঙ্ঘন করো না। কিন্তু আমি দেখতাম বাঙালি জাতির খাদ্য নীতিতে অনেক ত্রুটি আছে। মানুষ এতগুলো খায়, দেরিতে রাতের খাবার খায়, দেরিতে ঘুমায়। তো আমি যখন ডিজিজ নিয়ে একটু স্টাডি করতে লাগলাম, হোয়াট ইজ অ্যাকুইড, হোয়াট ইজ ক্রনিক ডিজিজ, একটু এক্সট্রা পড়াশোনা করতাম, যেটা টিচাররা পড়াতেন আমি একটু এক্সট্রা অ্যাডভান্স লেভেলে একটু পড়াশোনা করতাম। মূলত এটাই আমাকে এই ক্রনিক ডিজিজগুলো থেকে মুক্তির জন্য যেই ইন্সপিরেশন, এটা আমাকে একবারে মেডিকেলের মনে হয় প্রথম বছর থেকে আমার শুরু হয়। এই তখন থেকে আমি এই আমার রোগী, মানে আব্বার চেম্বারে বসে বসে পড়াশোনা করতাম। তো বাবা যখন কোনো বিষয়ে বুঝতেন যে এই রোগটা আর ভালো হচ্ছে না, তো বাবাকে বলতাম যে তোমার যে রোগগুলো ভালো হয় না এগুলো আমার কাছে রেফার করে দেবা। তো কথাটা একটু শুনতে ব্যতিক্রম লাগে যে মেডিকেল স্টুডেন্ট, আর উনি যদি বলে যে তোমাদের কাছে যে রোগগুলো ভালো হয় না সেটা রেফার করে দেবা, তার মানে আপনি বুঝতে পেরেছেন স্পিরিটটা কতটুকু ছিল। এনিওয়ে, তখন থেকে মানুষের খাদ্যনীতি নিয়ে আমি কাজ শুরু করেছি, যে মানুষ কিভাবে খাবে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষের খাবার নীতিও মানুষের এই ক্যাটালগ আল কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। তো আমাদের সূরা আরাফের 31 নম্বর আয়াতের কথাটা আমি খুব ব্যাখ্যা করে মানুষকে শিখাতাম যে আসো, তোমরা সঠিকভাবে রান্না পদ্ধতি শিখো, সঠিকভাবে খাও। যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলেই তোমাদের রোগগুলো হবে না। আর এই রোগগুলো হওয়ার পেছনে আমাদের 7টা কারণ দায়ী। তার মধ্যে হচ্ছে আমাদের অধিক কার্বোহাইড্রেট গ্রহণ করা, আমাদের দেরিতে ঘুমানো, আমাদের ভেজাল তেল। আমি মনে আছে আজ থেকে 16 বছর আগে আমি জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জেই আমি একটা প্রোগ্রাম আয়োজন করেছিলাম যে হার্ট ডিজিজ, ডায়াবেটিস এগুলো আমাদের হাতের কামাই, এগুলো থেকে বিনা ওষুধেই মানুষ ইচ্ছা করলে ভালো থাকতে পারে, এবং চ্যালেঞ্জ গ্রহণ করে একটা প্রোগ্রাম করেছিলাম। সেদিন বিচারপতি আব্দুর রউফ স্যার সেই প্রোগ্রামের চিফ গেস্ট ছিলেন। সেই প্রোগ্রামটা এখনো রেকর্ড করা আছে।
যদি কখনো সময় হয় দর্শকদেরকে আমরা ইনশাল্লাহ দেখাবো। তো বুঝতে পেরেছেন, আজ থেকে প্রায় 17 বছর আগে আমি এই জাতীয় প্রেস ক্লাবে মানুষদেরকে তেল ছাড়া কিভাবে রান্না করলে সুস্বাদু রান্না এবং বিজ্ঞানসম্মত রান্না হয় এই বিষয়গুলো নিয়ে তখন থেকেই আমি একবারে জাতীয় পর্যায়ে কাজ শুরু করে দিয়েছি। মাশাআল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে। সেক্ষেত্রে আমি কৃতজ্ঞতা জানাই সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আমার অনেক সিনিয়র, অনেক জুনিয়র, আমার যারা স্নেহ এবং শ্রদ্ধাভাজন ভাইরা আমার সেই প্রোগ্রাম তারা অ্যাটেন্ড করেছে। পুরো জাঁকজমক একটা প্রোগ্রাম হয়েছে সেদিন, এবং মানুষ এটাকে খুব গ্রহণ করেছে। দৈনিক পত্রিকাগুলো সেদিন হেডলাইন দিয়ে এই প্রোগ্রামটাকে সেদিন প্রচার করেছে। তো বুঝতে পেরেছেন যে প্রায় 20-22 বছর থেকেই আমার এই ক্রনিক ডিজিজগুলো থেকে মুক্তির আন্দোলন মূলত আমি শুরু করি স্পেশালি। জি শামীম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছি। আমার একটা কৌতূহল আর কি, সেটা হচ্ছে আমরা বর্তমান চিকিৎসা ব্যবস্থায় দেখতে পাই, যেটা বিশেষ করে আমাদের দেশের মধ্যে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে রোগীরা লাইন ধরে কিন্তু সেখানে যাচ্ছে। তো দেখা যাচ্ছে সেই রোগীদের সাথে ডাক্তারদের যে একটা কথোপকথন বা তাদের যে কাউন্সিলিং এর যে একটা ব্যাপার আছে, সেখানে দেখা যায় সময়ের একটা ব্যাপার। তা আমরা জানি যে একজন রোগীর সাথে যদি একজন ডক্টর সুন্দরভাবে কাউন্সিলিং করে, এতে কিন্তু রোগীরা অনেক হ্যাপি হয় এবং অনেক সুস্থতা বোধ করে, অনেক ইজি থাকে তারা, রাইট, মনের কথা বলার সাহস পায়। হ্যাঁ, আমি দীর্ঘদিন যাবত যেহেতু আপনাকে আমি চিনি, আপনার ওখানে আমি গিয়েছি, আমিও ট্রিটমেন্ট করেছি, আমার বাবা মাও সেখানে ট্রিটমেন্ট করেছে, আমি দেখেছি আপনি রোগীদেরকে সবসময় সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন যে বিষয়টি, সেটা হচ্ছে কাউন্সিলিং। যে সবচেয়ে বেশি কাউন্সিলিং করেন, সবচেয়ে বেশি কাউন্সিলিং করার যে ব্যাপারটা, এই বিষয়টি এই গতানুগতিক ভাবে বর্তমানে বাংলাদেশে আরো যে চিকিৎসা ব্যবস্থা যারা কাজ করছেন, ডক্টররা কাজ করছেন, আমি কাউকে ছোট করে বলছি না, আমার মনে হয় বিষয়টি সবার জন্য খুবই প্রয়োজন। আমাদের যারা রোগী, যারা অসুস্থ, যারা তাদের সবার জন্য খুবই প্রয়োজন। আপনি বিশেষ করে কাউন্সিলিংটাকে এত বেশি প্রাধান্য দেওয়ার কারণটা কি? এটার প্রথম কারণ হচ্ছে, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর উপস্থাপনা এবং সুন্দর প্রশ্ন দর্শকদের জন্য উপহার দেওয়ার জন্য। এবার আপনাকে বলছি, আমার কাছে মনে হয় আমি একজন মানুষ, আর আমার সামনে যিনি বসে আছেন উনি একজন মানুষ। আর আল্লাহ তাআলা মানুষের মর্যাদা দিতে গিয়ে বলেছেন, তুমি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো, তুমি সমগ্র মানব জাতিকে হত্যা করলা। তার মানে আল্লাহ বুঝাতে চান যে একটা মানুষের মূল্য সমগ্র পৃথিবীর মানুষের সমান। তাহলে আমার সামনে যিনি বসা, এই মানুষটা কিছু অসুবিধা নিয়ে আমার কাছে আসছে। তাহলে আমি চিকিৎসা বিজ্ঞানের যতটুকু পড়াশোনা করেছি রোগ নিয়ে, অসুবিধাগুলো নিয়ে, আমি যদি তাকে পুরো বিষয়টাকে একটু বুঝিয়ে তাকে দিতে পারি, তার ব্রেনে ঢুকিয়ে দিতে পারি, হোয়াই ইট ইজ হ্যাপেন্ড, এটা কেন হলো, এটা যদি আমি বুঝিয়ে দিতে পারি, তাহলে সে সচেতন হয়ে যাবে। সে যখন সচেতন হবে তখন এই রোগটাও ভালো হবে এবং ভবিষ্যতে আরো অনেকগুলো রোগ তার হবে না। তার মানে তার রিয়েল ট্রিটমেন্ট যেটা, সেটা কাউন্সিলিং এর মাধ্যমে 80% তাকে সফল করে দেওয়া যায়। এতে হয়তোবা আমার অনেকটা সময় লাগবে, রাইট। আমি অন্য চিকিৎসকেরা হয়তোবা দিনে 50-100 জন রোগী দেখেন, আমি সেক্ষেত্রে 12 থেকে 13 জন, সর্বোচ্চ 15 জনের বেশি দেখা সম্ভব হয়ে ওঠে না। এতে আমার একটা হ্যাপিনেস হচ্ছে, আল্লাহর সৃষ্টি একটা মানুষকে তার ডিজিজ সম্পর্কে সে এমন ভাবে জানে, সে নিজেই আমার এখানে থেকে 50% ডক্টর হয়ে এখান থেকে বের হয়। এই জন্য তাদের যে একটা হাসি, তাদের যে একটা কি বলবো পিচফুল মাইন্ড, এটা আমাকে খুব তৃপ্তি দেয়। আর আমি মনে করি আল্লাহর সৃষ্টি মানুষকে যদি আমি এটা জানিয়ে দিতে পারি, আমি মনে হয় সাদগা যেটাকে বলা হয়, একটা ভালো কাজ, একটা ইনফরমেশন জানিয়ে দেওয়া, এই সাদাকার কারণে আমার দুনিয়াতেও আমার লাইফটা ভালো হবে, এটা আমার একেবারে অ্যাবসলিউটলি আমি বিশ্বাস করি। এবং লাস্ট লাইফেও আল্লাহ হয়তো এই উসিলায় উনি যে মানুষদের জন্য জান্নাত জাহান্নাম রেখে দিয়েছেন, সেখানে হয়তোবা উনি যদি পছন্দ করেন, হয়তোবা আমার জন্য একটা ভালো ঘর উনি বানিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আমার মূলত স্পিরিট, আর কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ইতিমধ্যে যেটা জেনেছি, বিশেষ করে আমি যেটা জেনেছি, সেটা হচ্ছে আপনি দেশের এবং দেশের বাহিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ
ব্যক্তিবর্গের চিকিৎসা আপনি করেছেন। বিশেষ করে আমি বলতে চাই যে আমাদের শ্রদ্ধেয় জাফরুল্লাহ স্যারের ট্রিটমেন্টও আপনি করেছেন। তারপরে দেশের মধ্যে, তারপরে এছাড়া দেশের বাহিরে অনেক দেশে আপনার ট্রিটমেন্ট হচ্ছে। আর উল্লেখযোগ্য হচ্ছে বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ওনার আত্মীয়-স্বজনদের আপনি ট্রিটমেন্ট করছেন। তো এই সমস্ত বিষয়ে আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাই। বিদেশে আপনি যে ট্রিটমেন্টগুলো করছেন সেগুলো কিভাবে হচ্ছে বা সেটার রেজাল্টটা কি আসছে আমরা একটু জানতে চাই। জি শামীম ভাই, অনেক ধন্যবাদ। আসলে আমি আপনার এই প্রশ্নের জবাবটা একটু ইজি করে দিতে চাই। সেটা হলো মানে আমার গবেষণায় ক্রনিক ডিজিজ বলতে তো আমরা মানে এক দুইটা ডিজিজ না, অনেক ডিজিজ ধরতে পারেন। আপনার ব্রেন ডিজিজ, আই প্রবলেম, এয়ার, নোজ, মাউথ, টনসিল, এভাবে যদি শুরু করতে যাই পা থেকে মাথা পর্যন্ত অনেকগুলো রোগ। তো আমি যদি আপনাকে একটু দর্শকদেরকে যদি একটু দেখাতে চাই, আমার এই যে সেলফে দেখেন বিভিন্ন ডিজিজ ভিত্তিক ফাইলগুলো সাজানো আছে। আমার এখানেও বিভিন্ন ফাইলগুলো ডিজিজ ভিত্তিক সাজানো আছে। তার মানে আমি যদি বলিলে অত্যুক্তি হবে না, 50+ রোগ নিয়েই আমার কাজ। এই জন্য কেউ যদি আমাকে প্রশ্ন করে স্যার আপনি কি বিশেষজ্ঞ, তখন আমার একটু হেসিটেশন ফিল করি যে আমি এতগুলো রোগ নিয়ে কাজ করি, দর্শকদেরকে ডিরেক্ট বলতে আমার একটু আনইজি লাগে। কারণ মানুষ যদি ভাবে যে একজন মানুষ এতগুলো রোগ কিভাবে উনি ট্রিটমেন্ট করছেন বা করতে পারেন, বাট আমি এটা এই জন্য এড়িয়ে যাই। তো আমার একটা চ্যানেল আছে, আমি চ্যানেলে এই বিষয়গুলো দিয়ে রাখি, সাকসেস বিফোর এন্ড আফটার। মনে করেন একজন পেশেন্ট আমার কাছে আসলো, রাইট, তার শুরুতেই সে যে রোগ নিয়ে আসলো তার একটা রিপোর্ট এবং সর্বশেষ আরেকটা রিপোর্ট। এই রিপোর্টে তার প্রবলেম নাই, এই রিপোর্টে তার প্রবলেম ছিল, এটাকে বলে সাকসেস রিপোর্ট। এভাবে আমি আমার গবেষণাগারে অনেকগুলো ফাইল, যেমন একটা পেশেন্ট তার একটা ফাইল, এভাবে তার রোগের নাম লিখে, যেমন সিকিডি, ক্রনিক কিডনি ডিজিজ, হ্যাঁ, তার সকল রিপোর্টগুলো আমি এভাবে সংগ্রহ করি। একেবারে দেশের ইন্টারন্যাশনাল লেভেল রিপোর্টগুলো আমি সংগ্রহ করছি। তো আমার এই চ্যানেল দেখে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক জনাব গণস্বাস্থ্যের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ স্যার, আমি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, উনি দুনিয়াতে নাই। ওনার অ্যাসিস্ট্যান্ট মাহবুব ভাইও একটা বড় জটিল রোগ নিয়ে ভুগছিলেন। ওনার ড্রপ বিট, দিনে 10,000 বারের বেশি ড্রপ বিট হতো। মাহবুব ভাই সম্ভবত প্রোগ্রামটি দেখছেন, ওনার প্রোস্টেটেরও প্রবলেম ছিল। ইন্ডিয়াতে গিয়েছেন, ডাক্তার বলছে যে তোমার এই সিভিয়ার রোগ, এখানে এটা আর রিকভার করা সম্ভব না। পরে আমার চ্যানেলে ভিডিও দেখে, সংক্ষেপে বলি, মাহবুব ভাই ড্রপ বিট থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যান। এভাবে গণস্বাস্থ্যের অনেকগুলো কর্মী বা ফ্যামিলি মেম্বার এই গবেষণাগারে এসে ভালো হন। এবং ডক্টর জাফরুল্লাহ স্যার জানতে পারেন এই গবেষণাগারে কিছু কিডনি রোগী এখন ভালো হচ্ছে। সেই সুবাদে উনি রাজি হলেন যে আমি ডক্টর হুমায়ুনের ট্রিটমেন্টটা নিব। উনি আমার এরকম সাকসেস অনেকগুলো ফাইল, আজকে আমার খুব ভালো লাগছে, স্যার দুনিয়াতে নাই, কিন্তু আমার যত সাকসেস ফাইল উনি নিজের হাতে এই ফাইলগুলো উল্টি দেখেছেন, তার হাতের ছোঁয়া আমার সে ফাইলগুলোতে আছে। তো আমরা ওনাকেও চেষ্টা করেছিলাম। এনিওয়ে উনি তো একবার শেষ পর্যায়ে আসছেন, তার জন্য আমরা দোয়া করছি। আর এক্ষেত্রে আরেকটা সফলতার কথা, সেটাও আমার ইউটিউব চ্যানেল দেখে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী জনাব মাহাথির আনোয়ার ইব্রাহিম, ওনার একজন বড় ভাই, উনি সেলাঙ্গর ইউনিভার্সিটির এক্স ভিসি ছিলেন, ডক্টর নূর মোহাম্মদ নাওয়াই ওনার নাম। তো উনি ইউরেথ্রাল স্ট্রাকচার, আপনারা জানেন যে ইউরেথ্রাতে কোনো একটা জায়গায় এটা ন্যারো হয়ে যায়, হ্যাঁ, তখন ইউরিনেশনে খুব কমপ্লেইন হয়, প্রস্রাব থেমে আসে, প্রস্রাব আটকে যায়। তো ডাক্তার, ইউরোলজি ডাক্তার ওনাকে অপারেশন করেছেন। আফটার অপারেশন ওখানে কমপ্লিকেশন আরেকটু বেড়ে যায় এবং এক পর্যায়ে প্রস্রাব বন্ধ হয়ে যায়। তখন উনি ক্যাথেটার পরেই চলছেন, এভাবে প্রায় 6 মান্থ ওভার করেছেন। তো আমার ইউটিউব চ্যানেল দেখে বাংলাদেশ থেকে একজন প্রফেসর, ওখানকার স্যারের ইউনিভার্সিটিতে কর্মরত একজন প্রফেসর ডক্টর বাশার ভাইকে আমি একটু দেখাই নিচ্ছি। এই যে ডক্টর বাশার ভাই, এই ডক্টর বাশার ভাই স্যারকে বুঝালেন যে বাংলাদেশে একজন ক্রনিক ডিজিজ এক্সপার্ট আছেন। আমার একটা প্রোস্টেটের ভিডিও দেখেছেন যে বিনা অপারেশনে প্রোস্টেট এবং প্রোস্টেট ক্যান্সারও ভালো হয়েছে,
সফল ভিডিও রিপোর্ট সহ দেখিয়েছেন। তো উনি ভেরি হ্যাপি, উনি আমার সাথে কথা বলে রাজি হচ্ছেন যে আমি ডক্টর হুমায়ুনের ট্রিটমেন্ট নেব। এবং এক পর্যায়ে আমার সাথে 2 মিনিট কথা বলে হি ইজ ভেরি স্যাটিসফাই, মানে বলছেন যে আমি এই ডক্টরের ট্রিটমেন্ট নিব। তবে এই ট্রিটমেন্টগুলো নিতে গেলে ওনাকে অ্যাডমিট থাকতে হয়। তো সেক্ষেত্রে ওনার বয়স বেশি, উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে বাবা যদি আপনি যদি আমার কাছে একটু এসে আপনার যত প্রটোকল, যত টেকনোলজি, আপনার হোমিওপ্যাথি ওষুধ দেন, আপনি গবেষণা করছেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রতিষ্ঠান ফর লাইফ রিসার্চ, যেখানে ইমিউন সিস্টেমকে হাইলি বুস্ট আপ করার টেকনোলজি ডক্টর হেনরি শরুড লরেন্সের আবিষ্কৃত সে মেডিসিন, আকুপ্রেশার। তো এগুলো আমি 4 দিন উনি আমাকে ইনভিটেশন করে নিয়ে যান, আমি এগুলো সব ডিজাইন করে দিই। এক পর্যায়ে উনি 1-1.5 মাস পরে উনি ক্যাথেটার ওপেন করেন। টিল নাও প্রায় আজকে 6 মাস হয়ে গেল, উনি এখন সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। তো আমি স্যারকেও সবচেয়ে শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ এত বড় রোগ থেকে স্যারকে শেফা দিলেন। আর স্যার হচ্ছে প্রফেসর নূর মোহাম্মদ নাওয়াই, উনি সেলাঙ্গর ইউনিভার্সিটির, যারা দর্শক চিনেন ওনাকে, ইন্টারন্যাশনাল পারসন, সেলাঙ্গর ইউনিভার্সিটির উনি এক্স ভিসি ছিলেন। নূর মোহাম্মদ নাওয়াই ওনার নাম। যে ওনার সাথে সারাক্ষণ আমার কথা হয়। তো এই সুবাদে আমি আপনাদেরকে আরেকটা সুসংবাদ জানাতে চাই, আমার পিএইচডি করার খুবই ইচ্ছা, যেহেতু এতগুলো রোগ নিয়ে কাজ আল্লাহ সফলতা দিয়েছেন। তো মালয়েশিয়াতে আমার এর আগেও চেম্বার ছিল, করোনার সময় আমি চেম্বারটা অফ করে অনলাইনে পেশেন্ট দেখি। তো স্যার সুস্থ হওয়ার সুবাদে আমার পিএইচডি করার ইচ্ছাটা এখন বেশি করে জাগ্রত হলো। স্যার আমার জন্য 2টা ইউনিভার্সিটিতে জমা দিয়েছেন। তার মধ্যে আমি এখন আপনাদের দোয়ায় মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির মেডিকেল ডিপার্টমেন্টে আমার সাবজেক্ট হচ্ছে মেডিকেল অ্যানথ্রোপোলজি। আমি ওটার উপরে এমএস করছি। আগামী আগস্ট মাসে আমার অ্যাডমিশন এবং ক্লাস শুরু, এবং এরপরে আমি পিএইচডি করবো ইনশাআল্লাহ। তো এইভাবে শুধু উনি নয়, আমেরিকাতেও আমার অনেক গুণগ্রাহী আছেন, কানাডাতে আছেন, ইন্ডিয়াতে বিশেষ করে আমাদের একজন, মানে কি বলবো, জিয়া ভাইয়ের কথা না বললেই না। উনি পশ্চিম বাংলার মানুষ, এমন রোগে ভুগছেন, 20 বছর ভুগে উনি পেটের একটা পীড়া, যেটাকে আমরা আইভিএস বলি, 20 বছর ভুগে উনি আমার ইউটিউবে ভিডিও দেখে আমাকে কল করে আমার এখানে ভর্তি হতে উনি ইচ্ছুক। এক পর্যায়ে উনি ভিসা জটিলতায় 4-5-10 দিন বা 1 মাস সময় লাগবে, উনি সহ্য করতে পারছেন, আমাকে তিনি 5 বার ফোন দেন। তখন আমি চিন্তা করলাম যে মানুষটাকে দেখি কিভাবে হেল্প করা যায়। তখন তার একটা কেস নিলাম একদিন রাতে, নিয়ে তাকে একটা মেডিসিন সিলেকশন করে দিলাম। উনি ওনার পাশের হোমিওপ্যাথি ফার্মেসি থেকে ওষুধটা খেয়ে 24 ঘন্টা পরে আমাকে ফোন দিয়ে এমন ল্যাঙ্গুয়েজ বললেন, আমি সম্মানিত দর্শকদের কিভাবে বলবো, আমাকে বললেন যে স্যার এই ওষুধ এতদিন কোথায় ছিল? আমি পুরো ইন্ডিয়ার অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ সকল প্রফেসর শেষ করেছি, এই ওষুধ কোথায় ছিল স্যার? আমি বলি কি হলো বলেন? আমি স্যার এখন পেটের পীড়া আমার 80% নাই। 48 ঘন্টা পরে আমাকে জানালো, আবার ফোন করে বলল, স্যার আপনাকে আল্লাহ 200 বছর হায়াত দেখ। সম্মানিত দর্শক, আসলে জিয়া ভাই পশ্চিম বাংলা মানুষ, হয়তো এই প্রোগ্রাম উনিও দেখছেন। তো ওখানেও প্রচুর পেশেন্ট। আমি ইনশাল্লাহ ইমিডিয়েট ইন্ডিয়াতে একটা কনফারেন্স করব, ওনাদের ইচ্ছা যে আমি মাসে একবার ওখানে বসি। আসলে প্রতি মাসে যাওয়া হয়তো সম্ভব হবে না, তারপরে ওনাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি কিছু টেকনোলজি ওনাদেরকে একটু শিখিয়ে দিব, এটা আমার বিশ্বাস। এভাবে বিশ্বের অনেকগুলো দেশে, আসলে কয়েকটা দেশের নাম বলে তো শেষ করা যাবে না, এটা হচ্ছে আল্লাহর অশেষ মেহেরবানি। তারা আমার অনলাইনে দেখে, আমি যতটুকু পারি অনলাইনে যাদেরকে দেওয়ার দরকার তাদেরকে অনলাইনে দিচ্ছি। এই হলো শামীম ভাই, মানে ইন্টারন্যাশনালি যারা ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের কিছু কিছু ইনফরমেশন দিলাম, এতগুলো তো আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। জি, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আরেকটা বিষয় হচ্ছে, অনেক রোগীরা দেখা যায় আমাদের বাংলাদেশি অনেকে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে ওনারা বাস করছেন বা কাজের সুবাদে তারা সেখানে থাকছেন। তো সেখানে অনেকে অসুস্থ হয়ে দেখা যায় তারা ট্রিটমেন্ট করতে চান। তো সেই ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে যে ডক্টর হুমায়ুনের শিডিউলটা আমরা কিভাবে পেতে পারি বা ট্রিটমেন্টটা সেখান থেকে কিভাবে করতে পারি, এই প্রসেসটা আপনি কিভাবে করেন সেটা একটু আমরা জানতে চাই। আচ্ছা, এই প্রসেসটা হচ্ছে আমার চ্যানেলে 2টো নাম্বার দেওয়া আছে, আমার ইউটিউব এবং ফেসবুক পেজে। সেই নাম্বারগুলোতে ওরা যখন ভিডিও দেখে
তারা ওখান থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের রিসেপশনে, সেই রিসেপশনটা তারা রিসেপশন করে তাদেরকে ওই দেশের এবং বাংলাদেশের সময় মেকআপ করে তাদেরকে একটা টাইম দেওয়া হয়। এবং আমাদের কনসালটেন্সিটা তারা বিকাশেই ম্যাক্সিমাম, কেউ বা ব্যাংকে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করে। তারপর তাদেরকে আমি একটা সময় দিয়ে, এই সময় দিয়ে তাদের সমস্যাগুলো শুনি, রিপোর্ট থাকলে সেটা হোয়াটসঅ্যাপে তারা আমাকে রিপোর্টটা দেয়, রিপোর্ট দেখে তার সমস্যাগুলো শুনে আমি একটা ডিজাইন করে দিই, কিছু খাদ্যনীতি আর কিছু মেডিসিন। আর এই মেডিসিনগুলো বিশ্বের ম্যাক্সিমাম দেশে পাওয়া যায়। যেমন আমি যে মেডিসিনগুলো ইউজ করি তার মধ্যে পৃথিবীর সেরা হোমিওপ্যাথি মেডিসিন, আরেকটা ভালো মেডিসিন, তাকে আমরা মেডিসিন না বলে বলবো ডায়েটারি সাপ্লিমেন্ট, বাট ইট ইজ নট সাপ্লিমেন্ট, ইট ইজ ট্রান্সফার ফ্যাক্টর। এটা আমেরিকার একটা বিখ্যাত কোম্পানি ফর লাইফ রিসার্চ আবিষ্কার করেছে, এবং এটা মানুষের দেহে ঢোকার 2 ঘন্টার মধ্যে তারা ইমিউন সিস্টেমকে সে অ্যাক্টিভ করতে পারে। এটা বিশ্বের বিভিন্ন দেশে তাদের কর্পোরেট অফিস আছে, সে অফিস থেকে তারা প্রেসক্রিপশন দেখিয়ে, অথবা তারা আরো অনেক প্রসেস আছে, সেই প্রসেসে সংগ্রহ করতে পারে। তো আমি আপনার সুবাদে আজকে দর্শকদেরকে দেখাতে পারি এই ট্রান্সফার ফ্যাক্টর, এটা মানুষের ইমিউনকে 437 গুণ বাড়াই দিতে পারে, এবং বডিতে ঢুকার 2 ঘন্টার মধ্যে আমাদের ইমিউনকে অ্যাক্টিভ করে দিতে পারে। আমি যখন মেডিসিনগুলো সাপ্লিমেন্টগুলো সংগ্রহ করি, এই পেপারটা তার সাথে দেওয়া আছে, এখানে স্পষ্ট করে লেখা আছে যে ফর লাইফ ট্রান্সফার ফ্যাক্টর ইজ ক্লিনিক্যালি প্রুভেন টু অ্যাক্টিভেট দ্য ইমিউন সিস্টেম উইদিন 2 আওয়ার। 2 ঘন্টার মধ্যেই ইমিউনকে অ্যাক্টিভ করতে পারে। তো এইভাবেই তারা অ্যাপয়েন্টমেন্ট নেয় এবং সেই মেডিসিনগুলো তারা সংগ্রহ করতে পারে। আবার অনেকেই আত্মীয় স্বজন যায় বা তাদের কোনো প্রতিবেশী যায়, তাদের মাধ্যমেও নিয়ে যায়। এই প্রসেসে আপাতত মানে সারা বিশ্বেই যেখানে সম্ভব আমরা ট্রিটমেন্টগুলো প্রোভাইড করে থাকি আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো একটা বিষয় বলি, সেটা হচ্ছে সারা বিশ্বের মধ্যে একটা কমন ডিজিজ হচ্ছে এখন ডায়াবেটিস। এই যে ডায়াবেটিসের সাথে যে বিষয়গুলো খুব বেশি রিলেটেড, তার মধ্যে হার্ট, কিডনি, লিভার বা সেক্সুয়াল যে বিষয়গুলো, এগুলো একদম এগুলা রিলেটেড হয়ে আছে। তো যেটা মাদার রোগ আমরা বলছি যে ডায়াবেটিস, তো এখান থেকে বা এটা কেন হচ্ছে বা কোন বিষয়গুলো আমরা ফলো করছি না বলে এগুলো হচ্ছে, এবং এখান থেকে প্রতিকার পাচ্ছি না, বা আমাদের কি করা উচিত? অনেক অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমি যদি এক কথায় বলতে চাই, সে কথাটা হচ্ছে আমরা যখন কোনো যন্ত্র ব্যবহার করি, এক্সাম্পল আমি মোবাইলটা ইউজ করছি, এটা একটা যন্ত্র, তাহলে এই যন্ত্র যখন আমরা পারচেস করি তখন একটা ক্যাটালগও তার সাথে দেয়া থাকে। তাহলে যে বিজ্ঞানী মোবাইল আবিষ্কার করেছেন উনি তার পরিচালনার জন্য, ড্রাইভ করার জন্য একটা ক্যাটালগ বুকও আবিষ্কার করেছেন। এভাবে পৃথিবীর প্রত্যেকটা যন্ত্র যিনি আবিষ্কার করেছেন উনি তার একটা ক্যাটালগ নির্ধারণ করে দিয়েছেন। এবার আসেন, এই যন্ত্রপাতিগুলো মানুষ নামক মহাযন্ত্র আবিষ্কার করেছে, সেদিক থেকে মানুষ হচ্ছে পৃথিবীর সেরা যন্ত্র, এবং এই সেরা যন্ত্র আল্লাহ বানিয়েছেন, এবং এই সেরা যন্ত্রের পরিচালনার জন্য যে ক্যাটালগ সেটা আল্লাহ দিয়েছেন। আর এই সেরা যন্ত্রের ক্যাটালগ হচ্ছে হলি কোরআন। তাহলে আমরা আজকে একটা জিনিস শিখলাম, এই পৃথিবীর সবচেয়ে দামি যন্ত্র হিউম্যান বডি, আর এই হিউম্যান বডিকে পরিচালনার জন্য যে ক্যাটালগ সেটা হচ্ছে হলি বুক আল কোরআন। আল্লাহ বলছে ইট ইজ এ গাইড বুক ফর অল হিউম্যান বিং। কোরআনের ভাষায় বলছে হুদাল্লিন নাস, সকল মানুষের জন্য একটা গাইড বুক। তাহলে আমরা আজকে ইজি হয়ে গেলাম, যন্ত্র এবং গাইড বুক শিখলাম। এবার আসেন, এই যন্ত্র পরিচালনার জন্য, যেমন একটা প্রাইভেট গাড়ি পরিচালনার জন্য আমরা ড্রাইভিং শিখি, রাইট? হ্যাঁ, আমরা কম্পিউটার পরিচালনার জন্য প্রথমে কম্পিউটার শিখি। হ্যাঁ, ক্যাটালগ থেকেই একজন ট্রেনার খুব সুন্দর করে শেখান। তাহলে আমরা আমাদের এই দামি যন্ত্রটাকে পরিচালনার জন্য আমরা কি ক্যাটালগ দেখে দেখে কি শিখি? আমাদের প্রথম ভুল হচ্ছে আমরা জানি না এই যন্ত্রের দাম কত। এটার দাম হচ্ছে সারা পৃথিবীর সমান, সারা পৃথিবীর সকল মানুষকে একসাথে করলে যা মূল্য, আপনার একজন মানুষের মূল্য তা। তাহলে এত বড় দামি যন্ত্র আল্লাহ দিলেন, কিন্তু আমরা সেই যন্ত্রের ক্যাটালগ জানলাম না। তাহলে তো না জানার কারণে ভুল খাদ্যনীতি আমাদের মধ্যে
জেগে বসেছে এই ভুল খাদ্যনীতির কারণেই আমাদের ডায়াবেটিস সহ আরো 300 রোগ। এবার আসুন, তাহলে এবারে ফাঁকে একটু দর্শকদেরকে আপনি যদি বলেন, সময় দেন, আমি একটু বলে দিব কি যে কি কারণে এরকম হচ্ছে। জি, তাহলে আসুন, আল্লাহ এই ক্যাটালগের মধ্যে বলছেন মানুষ কিভাবে খাবে। সূরা আরাফ আয়াত নাম্বার 31 আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তুমি খাও পানাহার করো, সীমা লঙ্ঘন করো না। আমরা কি করি, খেতে বসলে যেমন আমরা বাঙালিরা বেশি বেশি ভাত, রুটি, আলু, মিষ্টি এগুলো খাই। সারা খাদ্য নীতিতে দেখবেন যে ভাত বলতে আমি চাল বুঝাচ্ছি, চাল দিয়ে তৈরি খাবার, গম দিয়ে তৈরি খাবার, আলু দিয়ে তৈরি খাবার, মিষ্টি, তার মানে এগুলোই আমরা বেশি বেশি খাচ্ছি। এই জন্য আমি একটা ছড়া বানিয়েছি এই সূরা আরাফের 31 নম্বর আয়াতকে কেন্দ্র করে। আমার ছড়াটা হচ্ছে এরকম, ভাত, রুটি, আলু, মিষ্টি বেশি খেলে হবে রোগের সৃষ্টি। সূরা আরাফ আয়াত নাম্বার 31। তার মানে এই ভাত, রুটি, আলু, মিষ্টি কার্বোহাইড্রেট এগুলো খাওয়ার দরকার সারাদিনে 300 গ্রাম। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, আমরা যারা কায়িক পরিশ্রম করি না, টেবিল ওয়ার্ক করি, আর আমরা কি করি, এক বেলায় খাই 300 থেকে 400 গ্রাম। ধরুন যারা সচেতন তারা যদি 300 গ্রাম এক বেলায় খায়, তাহলে 3 বেলায় খাবে 900 গ্রাম। কিন্তু আমার দরকার কত গ্রাম? সারাদিনে দরকার 300 গ্রাম। তাহলে আমি উদ্বৃত্ত খাচ্ছি 500 গ্রাম এক্সেস কার্বোহাইড্রেট। এই এক্সেস কার্বোহাইড্রেট ইকুয়াল টু ফ্যাট। এটা একটা খারাপ ফ্যাট ডিপোজিট হয়, অথচ আমরা অনেকেই জানি না যে ভাত, রুটি এভাবে খাওয়া যাবে না। এটা আমাদের প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে আমরা ভেজাল তেলগুলো খাচ্ছি, প্রসেস তেলগুলো খাচ্ছি। এগুলো খাবেন, আপনার বডিতে ইনফ্লামেটরি ডিজিজ হবে এবং চর্বি জমবে। নাম্বার 2। নাম্বার 3, আমরা দেরিতে রাতের খাবার খাই। আল্লাহ বলছেন তাড়াতাড়ি খাও, কারণ যন্ত্র আল্লাহ বানিয়েছেন। তাড়াতাড়ি খাও বলতে ঘুমাতে বলছে 10টার আগে, কারণ আমাদের বডির যত মেকানিজম, আমাদের হরমোনাল মেকানিজম গুলো, ডেভেলপিং মেকানিজম গুলো শুরু হয় রাত 10টা থেকে 12টার মধ্যে। এই মেকানিজমটা শুরু হয়, এই জন্য এই সময় ঘুমিয়ে থাকতে হবে। আর ঘুমানোর 3 ঘন্টা আগে খেতে হবে। তার মানে 10টার আগে যদি ঘুমাতে হয়, আর রাতের খাবার খেতে হবে 7টায়। কিন্তু আমরা এই ভুলটা ম্যাক্সিমাম মানুষ করে ফেলি, আমরা দেরিতে খাই, দেরিতে ঘুমাই, যার কারণে এই ডেভেলপিংটা আমাদের ঠিক সঠিকভাবে হয় না। আর এই খাবারটা দেরিতে খাওয়ার কারণে খেয়ে ঘুমায় পড়ি, হজম হয় না, তখন এই খাবার থেকে ফ্যাট জমে। নাম্বার 3। নাম্বার 4, আমরা তামাক খাই, যারা তামাক থেকে চর্বি জমে। আমরা অ্যালকোহল, যারা মদ খাই, এখান থেকে চর্বি জমে। আমরা যারা অধিক দুশ্চিন্তা করি, অধিক দুশ্চিন্তা করলে আমাদের ব্রেনের স্ট্রেস হরমোন ব্রেন রিলিজ করে, সেটা আমাদের রক্তনালীর মাধ্যমে হার্টে চলে যায়। তখন আমাদের রক্তনালীগুলো হার্ড হয়ে যায় এবং রক্তের ঘনত্ব বেড়ে যায়। তার মানে হাই প্রেশার এবং হার্ট ব্লক তৈরি হতে পারে। আরেকটা 7ম কারণ হলো অলসতা। আমরা যারা অলস থাকলে আমাদের দেহে চর্বি জমবে। তাহলে আমি মানব দেহে রোগ সৃষ্টি হওয়ার অন্যতম 7টা কারণ, যেগুলো ভাইরাস ব্যাকটেরিয়া ছাড়া, যে অন্য 7টা কারণ আমি আবার বলি: অধিক ভাত, রুটি খাওয়া, ভেজাল তেল খাওয়া, দেরিতে রাতের খাবার, তামাক, অ্যালকোহল, অধিক দুশ্চিন্তা, আর হলো লেজিনেস, যারা অলস। এই 7টা কারণে আমাদের দেহে চর্বি জমে। সেই চর্বি রক্তনালীতে জমে হার্টের ব্লক, লিভারে জমে লিভার ডিজিজ, কিডনিতে জমে কিডনি ডিজিজ, প্যানক্রিয়াসে জমে ডায়াবেটিস। আশা করছি দর্শক, আজকে আপনার দর্শকেরা শুধু ডায়াবেটিস না, আপনার এই প্রশ্নের কারণে ম্যাক্সিমাম 300 রোগ হচ্ছে এই 7টা কারণে। তো আমরা যদি এখান থেকে দূরে থাকতে পারি, আশা করছি এই রোগগুলো যাদের হয়ে গেছে তারাও আস্তে আস্তে নিষ্কৃতি পাবেন ইনশাআল্লাহ। আর যাদের হয়নি, তারা যদি এই 7টা বিষয়ে সচেতন থাকেন, তাদের সহজে বড় কোনো রোগ হবে না। চ্যালেঞ্জ, কারণ এটা আল্লাহর দেওয়া বিধান। আমি যে 7টা কথা বলেছি কোরআন থেকে বলেছি, আর কোরআন হচ্ছে এই যন্ত্রের গাইড বুক। আপনাকে আশা করছি আপনার দর্শকেরা আজকের কথাগুলো বুঝতে পারবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর হুমায়ুন। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, আপনি তো প্রচুর রোগী ট্রিটমেন্ট করছেন অলরেডি। তো সেই ট্রিটমেন্টের মধ্যে আপনি অনেকগুলো ট্রিটমেন্টে আপনি অসাধারণ সফলতা আপনি পেয়েছেন, এবং যেগুলোর রেকর্ড আপনার কাছে আছে। তো আমরা একটু আপনার রেকর্ড সহ যে সমস্ত চিকিৎসাগুলো সফল হচ্ছে, এই ধরনের কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে আমরা চাচ্ছি। সেটা কি আমি কি রিপোর্ট সহ দেখাতে বলছেন, না এমনিতে মুখে বললে চলবে? হ্যাঁ, আপনি পারলে রিপোর্ট সহ একটু দেখান, আমরা সেটা
দেখলাম যদি আপনার সেটা, জি তাহলে আমরা দর্শকদের করতে সুবিধা হবে। জি জি, আমি চেষ্টা করতেছি দুই একটা রিপোর্ট আমাদের সম্মানিত দর্শকদেরকে। আসলে ডিজিজ তো শেষ নাই, ক্রনিক ডিজিজের। তোর মধ্যে আমি প্রথম দেখাতে চাই আমাদের ফিমেল ডিজিজ, যারা গাইনিকোলজিক্যাল রোগে ভুগছেন, ওভারিয়ান সিস্ট, যেগুলো অপারেশনের জন্য মানুষ ব্যাকুল হয়ে পড়ছে এবং অপারেশনের পরে অনেক কমপ্লিকেশন হচ্ছে, এটাকে আমরা বলবো চকলেট সিস্ট। এই রিপোর্টটা করেছি আমরা আইসিডিডিআরবি, এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাব। আপনারা মনে হয় রিপোর্টটা ভালো করে দেখছেন কিনা। আইসিডিডিআরবি, তারান্নুম রেজা, মেয়েটার নাম তারান্নুম রেজা, তার এইজও দেওয়া আছে এবং তার কমেন্টে লেখা আছে লেফট অ্যাডনেক্সাল সিস্ট, চকলেট সিস্ট। 6 বছর এই মেয়েটা এই রোগে ভুগছেন। তো আমরা 3 মাস পরে আরেকটা রিপোর্ট করলাম, সেটা আইসিডিডিআরবি, তারান্নুম রেজা, এবং সেক্ষেত্রে কমেন্টে দেখেন আগে চকলেট সিস্ট ছিল, এখন চকলেট সিস্ট নাই। তার মানে এটা বিনা অপারেশনে। আমি এভাবে কম্পারেটিভ আগে এবং পরে রিপোর্টগুলো এভাবে সংগ্রহ করি। সংসদীয় দর্শক মন্ডলী, আশা করছি আপনার দর্শকেরা বুঝতে পারছে। শুধু এইটার মাধ্যমে ব্রেন টিউমার, অন্যান্য যত ধরনের টিউমার গুলো, এগুলো বিনা অপারেশনে এখন সফল হওয়া সম্ভব। তো আমরা হার্ট ডিজিজের কথা যদি বলি, হার্টের ইজেকশন ফ্র্যাকশন, যেটা সুস্থ মানুষের 60+ থাকার কথা। তো এটা যখন 40-এর নিচে নেমে আসে, তখন আমাদের কার্ডিয়াক, আমাদের বন্ধু ডক্টররা ফেস মেকার পরাতে বলেন, কারণ ওনাদের ড্রাগ এখানে আর কাজ করে না। তো আমি একজন ইব্রাহিম খলিল ওনার নাম, ওনার ফাইলটা আমি এভাবেই করেছি। জি, আমরা দেখতে পাচ্ছি। জি জি, আর ওনার রিপোর্ট গুলো হচ্ছে, উনি আমার কাছে প্রথমে ইকো করে আসছেন পপুলার ডায়াগনোসিস সেন্টার থেকে, এবং ওনার ইকোর ইএফ, যেটাকে আমরা বলি ইজেকশন ফ্র্যাকশন, আমি হলুদ কালি দিয়ে আমি মার্কিং করে দিয়েছি, কমলা কালার কালি দিয়ে 25%। ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। 25%-এ চলে আসছে, যেটা থাকার কথা 60+। তো প্রায় 2.5 মাস পরে আমরা আরেকটা ইকো করি। এটা আগের ইকো 25%, আর এটা ইবনে সিনা থেকে করানো ইকো। সেই ইকোতে একটু ভালো করে দেখেন ওনার ইএফ এখন 66, সেটাও কমলা কালারের কালি দিয়ে আমরা মার্কিং করে দিয়েছি। দেখা যাচ্ছে, দেখুন। জি জি, 66। তার মানে 3 মাসের মাথায় ওনার কি আর ফেস মেকার বসাতে হয়নি, মাশাআল্লাহ। এভাবে আমার এই রোগের উপর অনেকগুলো রিপোর্ট আছে, অনেকগুলো সাকসেস কেস আছে। হার্টের ব্লকেজ যারা ভুগছেন, আমার অনেকগুলো ভিডিও আছে। আপনার দর্শকদেরকে আমার চ্যানেলটার নাম বলে দিলে ওনারা ওখানে বসে বসে হার্টের ব্লকের এখন সফল চিকিৎসা বিনা অপারেশনে হচ্ছে, এগুলা দেখে নেবেন। আরেকটা আমি রিপোর্ট দেখাতে চাই, ইউরিনারি ব্লাডার সিস্ট। অত্যন্ত ভয়াবহ ব্যথা, এগুলো কিছুদিন পরে আমি কন্ট্যাক্ট নাম্বারও রেখে দিয়েছি। তো আমি দর্শকদেরকে আপনার কিছু রিপোর্ট দেখাতে চাই। এটাও আইসিডিডিআরবি রিপোর্ট, আইসিডি রিপোর্ট, জয়নাল মোল্লা, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। কমেন্টসে লেখা আছে তার ইউরিনারি ব্লাডার সিস্ট। রাইট, হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক 1 মাস পরে এই রিপোর্ট, আর 1 মাস পরে আমরা আরেকটা রিপোর্ট সংগ্রহ করেছি, একবারে সাকসেসফুলি, জয়নাল মোল্লা, এবং তার কমেন্টস দেখেন, এখন সিস্ট আর নাই, একেবারে নর্মাল রিপোর্ট, মাশাআল্লাহ। তো এভাবে আগের এবং পরের, দর্শকদেরকে আমি দেখছি আগের এবং পরের দুটো রিপোর্ট আমরা একসাথে সংগ্রহ করি এবং ফাইলবদ্ধ করি। এটাকে আমরা বলছি ক্লিনিক্যাল রিসার্চ। তো আপনার দর্শকদের মধ্যে যদি কোনো মানুষ আমাদের অ্যাড্রেস জানে, আমরা যারা কষ্ট পাচ্ছে তারা আমাদের গবেষণাগার একসময় ভিজিটও করতে পারেন ইনশাআল্লাহ। পিত্তথলির পাথর, যেটাকে আমরা বলি কলিলিথিসিস,
এগুলো এখন কোনো অপারেশন লাগে না, বিনা অপারেশনেই ভালো হওয়া সম্ভব। তার মধ্যে এটা হচ্ছে এভার কেয়ারের রিপোর্ট। এই ভাই এখন চট্টগ্রামে আছে, উনি মিরপুরের বাসিন্দা, থাকে চট্টগ্রামে। তো ওনার টিনি গল ব্লাডার ক্যালকুলি, হ্যাঁ জি। আর উনি ইন্ডিয়ায় গিয়েছে ওনার মেয়ের ট্রিটমেন্টের জন্য, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালে। সেখানে দেখেন নর্মাল ওনার কিছু কমপ্লেন আছে, বাট ওনার স্টোন নাই। বাট আগের রিপোর্টে তার স্টোন স্পষ্ট করে লেখা আছে, বাট এই রিপোর্টে কোনো কমেন্টে কোনো স্টোন নাই। উনি এখন সম্পূর্ণ সুস্থ, বিনা অপারেশনে। এভাবে আমরা দেশের প্রফুলার ল্যাবগুলো থেকে আমরা এই রিপোর্টগুলো সংগ্রহ করি ট্রিটমেন্টের পর। ক্যান্সার নিয়ে আমাদের অনেক গবেষণা, আমি শুধু একটা দেখাই, তারপর বাকিটা আমার পুরো ফাইলবদ্ধ এখানে আছে। আমি এখন একজন প্যানক্রিয়েটিক ক্যান্সার নিয়ে যারা ভুগছেন এমন একজন পেশেন্টের রিপোর্ট দেখাচ্ছি। ওনার নাম নুরুল হক, ম্যান অফ ফেনী। এটা প্রথম রিপোর্ট, এবং স্টোনের সাইজ এখানে দেওয়া আছে, খেয়াল করছেন 59 মিলিমিটার সর্বোচ্চ স্টোন প্যানক্রিয়াসের ভিতরে। এবং আপনি বুঝতে পেরেছেন এই প্যানক্রিয়াসের কারণেই কিন্তু অসুস্থ হয়ে গেলে ডায়াবেটিস হয়। ওনার দিনে 3 বেলা ইনসুলিন দিতে হয়। তাহলে এই পেশেন্ট কতটুকু সিভিয়ার, এবং ইনসুলিন দিয়েও সেই ডায়াবেটিস কন্ট্রোলে ছিল না। তার মানে পুরো প্যানক্রিয়াসটাই ড্যামেজ। 59 মিলিমিটার, এত বড় পাথর, আল্লাহু আকবার, এত বড় পাথর। এবং সে ক্যান্সারের ফোর্থ স্টেজে চলে গিয়েছে। তার আমরা ক্যান্সার মার্কার একটা CA19.9 এই টেস্ট আমরা করেছি। সেক্ষেত্রে এরা স্বাভাবিক সুস্থ, আমরা সুস্থ মানুষ যারা তাদের 37 প্লাস মাইনাস থাকার কথা, ওনার আছে এই পয়েন্টটা 1167। তার মানে কত গুণ বেশি। আমরা এই ট্রিটমেন্ট শুরু করার 2 মাস পরে আমরা আবারও একটা এমআরআই করি। সে এমআরআই রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি। সে এমআরআইতে স্টোনগুলো ভেঙে আমরা দেখেন, আমি কমলা কালারের কালি দিয়ে মার্কিং করে দিচ্ছি, 8, 9, 10, 7, 6 এভাবে টুকরো টুকরো হয়ে গিয়েছে। জি জি, দেখতে পাচ্ছি। তার মানে তার ব্যথা এখন আর নাই, সে তো অনেক বেটার। এবং তার ক্যান্সার মার্কার টেস্ট যেটা CA19.9, যেটা আগে ছিল 1167, সেটা এখন চলে আসলো 151, রাইট, প্রায় 1000 কমে গিয়েছে। বিকজ অফ আমি এখানে একটা টেকনোলজি ইউজ করেছি। সেই টেকনোলজি ফোর লাইফ রিসার্চের বিশ্বের সর্বোচ্চ ইমিউন বুস্টার, এবং যার ক্ষমতা হচ্ছে একটা ক্যাপসুল বডিতে ঢুকলে সে 1 লাখ টাইপ ভাইরাস, ব্যাকটেরিয়া, ক্যান্সার সেলকে ড্যামেজ করতে পারে। এটা দর্শকদের এবং চিকিৎসকদের ইনফরমেশনের জন্য আমি জানিয়ে দিলাম। তাহলে 2 মাসে এই জীবাণুটা 1167 থেকে 151-তে নেমে আসছে। থার্ড মান্থে আমরা আরেকটা এমআরআই দিলাম ইবনে সিনা থেকে। সে এমআরআইতে ভালো করে দর্শকদেরকে আমি দেখাচ্ছি, কমেন্টে ভালো করে খেয়াল করে দেখবেন, কোনো স্টোন আর নাই। তার মানে রোগী এখন 100% সুস্থ, আলহামদুলিল্লাহ। আমি রোগীর সকল কিছু ফাইলে তার কন্ট্যাক্ট নাম্বার সহ এই যে আমি স্পষ্ট করে প্রত্যেক সাকসেস ফাইলের উপরে লিখে রাখি। তো এভাবে যদি আমি ক্যান্সার উপরে বলতে যাই, আমার লেটেস্ট গত 6-7 মাসে প্রায় আরো 10 থেকে 15টা, কেউ 50% সফলতার দিকে আছেন, কেউ 100% সফল, এভাবে অনেকগুলো পেশেন্ট আমাদের সফলতায় আছেন। এন্ট্রাল ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, আমি আরেকটা রোগ নিয়ে, এটাকে আমরা বলতে পারি এখান থেকে IBS, ইরিটেবল বাউল সিনড্রোম, যেটা এই রোগটা, এটার উপর আমার 100+ গবেষণা। শুধু আমি একটা রিপোর্ট আজকে আপনাদের দর্শকদের জন্য আমি দেখাতে চাই। আমার পেশেন্টের নাম হচ্ছে সজীব, হি ইজ ফ্রম কিশোরগঞ্জ। সে 4 বছর আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি যত স্যার আছেন দেখাচ্ছেন। স্পষ্ট করে আমি রিপোর্টটা দেখাই। সজীব ওর নাম, জি দেখতে পাচ্ছি। এবং তার রিপোর্টে স্পষ্ট করে লেখা আছে, খেয়াল করে, এন্ট্রাল ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। কমেন্টে দেখেন, এন্ট্রাল ইরোসিভ গ্যাস্ট্রাইটিস।
এবং মাস দুয়েক পরে আমরা তাকে আরেকটা রিপোর্ট দিই। সেই রিপোর্টে 2 নম্বর রিপোর্ট, সেখানে দেখেন তার কমেন্টে কি লেখা আছে, অনলি গ্যাস্ট্রাইটিস। আমি দেখেন গোল করে গ্যাস্ট্রাইটিস, ওখানে কোনো তার এন্টাল ইরোসি, ইরোসি মানে ধ্বংস হয়ে যাওয়া, তার মানে ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহ রিকভারি করে দিয়েছে। থার্ড রিপোর্ট, নাম্বার 3, ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্ট স্পষ্ট করে দেখেন তার কমেন্টে লেখা আছে এভরিথিং তার নরমাল, আলহামদুলিল্লাহ। সুতরাং এই জাতীয় রোগগুলো নিয়ে আমরা বছরের পর বছর ভুগছি, আমাদের কোনো সলিউশন নেই। বাট ইন্টিগ্রেটেড মেডিসিন রিসার্চ সেন্টার, আল্লাহর অশেষ মেহেরবানি, এই জাতীয় পেশেন্টগুলো এখন হরদম আল্লাহ ভালো করে দিচ্ছেন। এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। এবং আজকে আপনি এত সুন্দর একটা প্রোগ্রাম, জীবনের যত রং, এই প্রোগ্রাম থেকে দেশ বিদেশে অনেক মানুষ এই প্রোগ্রামটা দেখছেন। আশা করি তারাও এই ইনফরমেশন পেয়ে তারা উপকার পাবেন এবং তাদেরকে কোনো অপারেশনে যেতে হবে না। তো শামীম ভাই, আর কত, আমার 50+ গবেষণা আছে, প্রোস্টেট, ব্রেন টিউমার, এইভাবে মানে আরো অনেক নানাবিধ রোগ, HLIV, এবং সর্বশেষ যদি আপনাকে বলি ASD, BSD, যেটাকে আমরা বলি হার্টের ছিদ্র, এই রোগগুলো এখন বিনা অপারেশনে ভালো হচ্ছে। আমরা অন্য কোনো প্রোগ্রামে আরো কোনো রিপোর্টে ইনশাআল্লাহ আলোচনা করব। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা বিষয় আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে সেই জিনিসটা একটু ব্যাখ্যা আমরা চাইবো। সেটা হচ্ছে আপনি সবসময় রোগীদেরকে একটা কথা বলেন যে উৎফুল্ল থাকার জন্য, হাসি খুশি থাকবার জন্য। এই হাসি খুশি বা উৎফুল্ল থাকার ব্যাপারটা একজন মানুষের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে কতটুকু কার্যকরী ভূমিকা পালন করে, সেটা আপনি একটু যদি বলতেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আরো ডিপ একটা কোশ্চেন করেছেন। মূলত রোগের অর্ধেক সৃষ্টি হয় মন থেকে। আপনি যদি কোনো কারণে মন খারাপ করেন, তাহলে আপনার স্ট্রেস হরমোন রিলিজ হয়ে দুনিয়ার রোগ তৈরি হবে। আর আপনি যদি একটু হাসতে পারেন, লাফিং গ্যাস, এটা আপনার হরমোনকে অ্যাক্টিভেট করে, প্রায় 27 টাইপস অফ মাসেল কাজ করে, আপনার হার্ট উৎফুল্ল থাকে এবং আমাদের ইমিউন ডেভেলপ করে, ওভারঅল মাইন্ডটাকে সে পজিটিভ রাখে। আর মাইন্ড যখন পজিটিভ থাকে তখন রোগের অর্ধেক ট্রিটমেন্ট আমাদের এখান থেকে আমরা পেতে পারি। এই জন্য হাসি খুশি থাকাটা খুব বেশি জরুরি। এবং তার সাথে আরেকটা বেশি জরুরি, আল্লাহ আমাদেরকে যখন যে অবস্থা রাখছেন, এই অবস্থার প্রতি আমাদের সক্রিয় জ্ঞাপন করা। আমি এটার আর ব্যাখ্যাতে না গিয়ে বলবো, যাকে যে অবস্থা রেখেছেন বলতে হবে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এটা আমার হার্টকে ইনফরমেশন দেয়, হার্টকে ইনফরমেশন দেয়। আর আমি মাঝে মধ্যে আরো আমার রোগীরা যখন আসে, কথা বলতে বলতে বিভিন্ন কথার ছলে তাদেরকে একটু হাসানোর চেষ্টা করি, টেকনিক্যালি, মানে রোগী যাতে বুঝতে না পারে আমি ডক্টরের কাছে আসা মানে আমি তো আসলে 2বার ISSB ফেস করেছি। তারা অনেক সময় সাইকোলজিক্যালি ঠেকানোর জন্য আর্মি অফিসাররা এইভাবে চশমা পরে একেবারে এইভাবে করে তাকায়, জি বলেন কেমন আছেন, মানে এইসব ভাব সামনে। তো এইসব ডাক্তার যদি এরকম ভাব সামনে, রুগী তার অর্ধেক রোগের কথা বলতে ভুলে যায় এবং সে ওখানে রুগী হয়ে যায় বরং। এই জন্য আমি চাই যে আমরা আল্লাহর সৃষ্টি মানুষ, সুস্থতা অনেক বড় নিয়ামত। আল্লাহ নিজেই সুস্থ থাকতে চান, এটা হচ্ছে সবচেয়ে বড় রহস্য। এই জন্য আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আল্লাহ নিজেই সুস্থ থাকতে চান, রহস্য কি। তা আসুন আমরা সবসময় হাসি খুশি থাকি। আমরা সবসময় থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর হুমায়ুন স্যার। এখন আপনার কাছে প্রায় শেষের দিকে চলে আসছি আমরা প্রোগ্রামের। তো এখানে আমি যেটা দেখলাম, গত 22-23 বছর যাবত আপনার সাথে আমার সম্পর্ক, আমি তখন থেকে দেখেছি যে আপনি সবাইকে তেল ছাড়া রান্না করতে বলেন এবং অনেকেই এই বিষয়ে বলে যে তেল ছাড়া রান্না করলে তো এটা সুস্বাদু হয় না বা খাওয়া যায় না, এই প্রবলেম গুলা ফেস করে অনেকে বলে। তো তেল ছাড়া রান্না করে আপনি দেখিয়েছেন এবং সবাইকে শিখিয়েছেন, এবং জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক ইউনিটে প্রায় 16 বছর পূর্বে আপনি জাতীয় একটি প্রোগ্রাম
আয়োজন করেছেন, সবকিছু মিলিয়ে এই রান্নার উপরে আপনি কথা, এই তেল ছাড়া রান্নার বিষয়ে যদি আপনি আমার দর্শকদেরকে কিছু আপনি টিপস দেন, একটু সুবিধা হবে। জি জি, অনেক ধন্যবাদ। মূলত উন্নত জাতি যারা, তাদের রান্না পদ্ধতিতে খুব হাইজিন মেনটেন করেন। তার আগে যদি আমরা বলে নিই যে আমাদের স্টোমাক হলো আমাদের সকল সুস্থতার কারখানা, আর অসুস্থতার কারখানা স্টোমাক। তো আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, আমরা একটা বাড়ি বানাতে যাই, তো চিন্তা করি কি রডটা কোন কোম্পানির দিব, সিমেন্টটা কোন কোম্পানির দিব, ইটাটা কোন কোম্পানির দিলে ভালো হয়, আমার বাড়িটা মজবুত হয়। আর বাড়ির চেয়ে অনেক দামি সম্পদ হচ্ছে হিউম্যান বডি, মানে আপনার আমার দেহটা। আচ্ছা, আমরা কি কখনো চিন্তা করি আচ্ছা কোন খাবারটা খেলে আমার পাকস্থলীর জন্য নিরাপদ? আমরা এটা নিয়ে ভাবি না। তো আসুন আজকে আপনার দর্শকদেরকে বলতে চাই, আমাদের সমাজে যে তেলগুলো আমরা বাজারে বিক্রি করছি, এগুলো সব মেশিনে প্রসেস করা তেল, ম্যাক্সিমাম দু একটা ছাড়া। সুতরাং এই প্রসেস করা তেল আপনি খাবেন, আপনার ইনফ্লামেটরি ডিজিজ, ইরিটেবল বাউল সিন্ড্রোম যেটাকে বলে আইবিএস, আলসার, গ্যাস্ট্রিক, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, ডায়াবেটিস, হার্ট ডিজিজ সবই হবে। এবার আপনার ইচ্ছা, আপনি যদি ভেজাল তেলগুলো খেতে চান, খেয়ে আপনি যা টাকা পয়সা ইনকাম করছেন এগুলো ডাক্তারদেরকে দিয়ে অল্প বয়সে যদি আপনি মরতে চান, আপনি ভেজাল খেতে পারেন। আর যদি মনে করেন আপনার স্টোমাকে আপনি ভেজাল কিছু দিবেন না, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি রান্না পদ্ধতির একটা আর্ট আছে, এই আর্টটা যদি আমরা শিখে নিতে পারি, যেমন আমি সেখানে বাটা মশলা ব্যবহার করব, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা, কোথাও কোথাও গরম মশলা ব্যবহার করতে পারি। সবজিতে একটু হালকা বাটা মশলা দিলেই এনাফ, সাথে সবজির সাথে একটু মাছ দিয়ে দিলাম, নো অয়েল, দেখবেন খুব সুস্বাদু হয়। কখনো সবজির সাথে ডিম দিয়ে দিলাম, এই বাটা মশলাগুলো দিয়ে আপনার যদি, আমরা ইনশাল্লাহ নেক্সট আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো একটা রান্না পদ্ধতি, বা আমার পেজ ইউটিউব চ্যানেলেও আমরা এগুলো দিয়ে দিব। মাংস রান্না আরো সহজ, শুধু তেল ছাড়া সকল মশলা, লবণ এগুলো দিয়ে প্রেসার কুকারে বসাই দিবেন, দেখবেন খুব চমৎকার একটা রান্না হয়ে গেছে এবং অত্যন্ত সুস্বাদু, ডিলিশিয়াস, ভেরি টেস্টি অ্যান্ড লুকিং অলসো ভেরি ভেরি নাইস। তো আমি মাঝে মধ্যে রান্না করি, আমার বন্ধু বান্ধবকে সে রান্নার ছবিগুলো অনেককে আমি পাঠাই। তো সেক্ষেত্রে আমার কিছু ছবি আমি আমার দর্শকদেরকে দেখাতে চাই আপনার মাধ্যমে। ওনাদেরকে তো আজকে খাওয়াতে পারছি না, যে সবজিগুলো রান্না করলে কেমন হয়, দর্শক যদি দেখতে পারেন, দর্শকদের কাছে আশা করছি ভালো লাগবে। তো আসুন, এফাকে যে কথাটা আমরা তেল ছাড়া রান্নার কথা বলতে চাই, নিরাপদ সুস্থ থাকতে আপনাকে তেল ছাড়া, যেমন আমার একটা ব্রেকফাস্ট একটু দেখাচ্ছি আপনার দর্শকদেরকে। এখানে অয়েল ফ্রি সবজি, দুটো সিদ্ধ ডিম, আর আছে খাঁটি ঘি দিয়ে কিছু বেগুন ফ্রাই করেছি আজকে। আজকের রেসিপিটা একটু ভিন্ন, বাট কোনো ভেজাল কিছু এখানে নাই। আশা করছি আপনার দর্শকদের, এটা আমার ব্রেকফাস্ট। দেখে রাইট, দেখেও খুব টেস্টি মনে হচ্ছে। জি, আরো আমি যে এখন তো লাইট আছে, এখন দেখা যাবে। জি জি, আমি আরো কিছু দেখাচ্ছি দর্শকরা, মানে আশা করছি আমরা যদি সচেতন থাকতে চাই, তাহলে এই জাতীয় রান্না পদ্ধতি আমরা প্র্যাকটিক্যালিও শিখিয়ে দিব ইনশাল্লাহ। আমি আমার রোগী যারা এখানে অ্যাডমিট থাকে, শামীম ভাই, আমি আমাদের সকলকে রান্নাটা শিখাই। তারা এখান থেকে শিখে নিজে রান্না করেন এবং বাড়িতে গিয়ে তারা এভাবে চলেন। অনেক সচেতন মানুষ মাশাআল্লাহ এই ইন্টিগ্রেটেড মেডিসিনের রিসার্চ সেন্টারের উছিলায় অনেক ডাক্তারও মাশাআল্লাহ এখন সচেতন হয়ে গেছেন, কারণ এটার বয়স তো, সেই রান্না পদ্ধতি শিখার বয়সও প্রায় 20 বছর আগে থেকে এই কার্যক্রম আমি শুরু করেছি। আপনি চাইলে আমি 20 বছরের আগের কিছু চিত্র আপনাকে দেখাতে পারি। ইন্টিগ্রেটেড মেডিসিন রিসার্চ সেন্টার পুরো বাঙালি জাতিকে সুস্থ রাখার জন্য যে আন্দোলন চালাচ্ছেন,
আপনি মনে হয় একটু জুম করে দর্শকদেরকে ছবিটা দেখাতে পারেন। জি, দেখতে পাচ্ছি এখানে সবাই খাচ্ছে। হ্যাঁ, সবার হাতে কিন্তু তেল ছাড়া রান্না। হ্যাঁ, এটা প্রায় 20 বছর আগের ছবি আমার। আমি তখন ঢাকা ক্যান্টনমেন্টে ছিলাম, কচুগাতে ছিলাম। আপনারা মনে ভালো করে খেয়াল করছেন, তখন ডাক্তার হুমায়ুনকেও দেখতে পাচ্ছেন সাদা শার্ট পরা। এখানে আছেন আমার দুজন ডাক্তার সাহেব আছেন, এমবিবিএস ডাক্তার আছেন দুজন প্রথম সারিতে, আমার কিছু গুণগ্রাহী পেশেন্ট আছেন। এভাবে আমরা এগুলো সব আমার 19-20 বছর আগের। আমি রোগীদেরকে নিয়ে প্রথমে ট্রেনিং করাই, তারপরে পেশেন্ট দেখি। আশা করছি আপনার দর্শকেরা আজকে খুব বুঝতে পারবে বাংলাদেশে এই রেগুলেশন, তৈল ছাড়া রান্নার রেগুলেশন শুরু হয় প্রায় 20 বছর আগে থেকে। প্রত্যেক পেশেন্টের হাতে রান্না। তো আজকে স্মরণ করতে চাই উইং কমান্ডার গোলাম মোস্তফা, যিনি আমাকে গাইড করতেন। উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। উনি হচ্ছেন উইং কমান্ডার গোলাম মোস্তফা। উনি মিতালি হাউজিং সোসাইটিতে ছিলেন। এটা আমার ক্যান্টনমেন্টের অফিস, আমার চেম্বার। আমরা মাঝে মধ্যে কিছু আয়োজন করি। স্যারকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, জনাব উইং কমান্ডার গোলাম মোস্তফা, যাকে আমরা দেখতে পাচ্ছি। উনি আমাকে খুব ইন্সপিরেশন দিতেন এই সমস্ত কাজে। এবং জাতীয় প্রেস ক্লাবের যে প্রোগ্রামটা হয়েছে, শামীম ভাই, আমি যদি সময় পাই নেক্সট কোনো প্রোগ্রামে আপনার দর্শকদের জন্য আমি সেই প্রোগ্রামটার অংশ বিশেষ দেখাবো। এতে দর্শকেরা কিছু শিখবেন, অনুপ্রেরণা পাবেন, এটা আমার বিশ্বাস। তো আসুন আপনার প্রশ্নের জবাবের শেষ দিকে চলে যাই। নিরোগ থাকতে, সুস্থ থাকতে, দীর্ঘায়ু থাকতে অয়েল ফ্রি রান্নার বিকল্প নাই। এটা অনেক স্বাদ হয়। এখন শুধুমাত্র একটু দর্শক যদি মনে করেন যে আমি সুস্থ থাকতে চাই, তাহলে ওনারা যাতে চেষ্টা করবেন আমি যা যা ফর্মুলা বলেছি, এরপরে প্রয়োজনে শিখতে আসবেন। সেক্ষেত্রে আপনি দর্শকদের কিছু গাইডলাইন দেন, তারা কিভাবে শিখতে আসবে, আমরা শিখিয়ে দিব দর্শকদেরকে। জি, আপনাকে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে আসি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত পেশেন্ট যারা, তাদের কি করতে হবে বা তাদের সম্পর্কে গাইডলাইন কি বিষয়, এখন আমি আপনার কাছ থেকে শুধু একটু গাইডলাইন দেবো, ছোট্ট করে এক মিনিটে আপনি বলবেন যে আমাদের দেশে বিশেষ করে যারা চিকিৎসক আছেন, যারা চিকিৎসা করছেন, সেই চিকিৎসকদের জন্য আপনার পরামর্শ বা আপনার কি বলার আছে, সেটা আমরা একটু অল্প করে শুনতে চাই। আমি অত বড় মানুষ নই যে এত বড় জাতির চিকিৎসকদেরকে অ্যাডভাইস দেওয়ার হিম্মত আমি রাখি না। তবে যেহেতু চিকিৎসার ওথ যেটা আমরা বলি, হ্যাঁ, চিকিৎসার ওথ, মেডিকেল কলেজে যেদিন ভর্তি হয় মেডিকেল স্টুডেন্ট, সেদিন যে শপথটা করেছেন, আমরা সেই শপথের দিকেই সেদিনের কথা খেয়াল রাখবো। সেকেন্ড হচ্ছে যে আমরা মানুষ, আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদেরকে চিকিৎসা সেক্টরে দায়িত্ব দিয়েছেন। আমরা মেডিকেলের চান্স পেয়ে ডাক্তার হয়েছি অনেকে ক্রেডিট মনে করে। না, আমি বলবো এটা আল্লাহর ইশারা। আল্লাহ চাইছেন আপনি এই বিষয়টা ডিল করেন। চিকিৎসকদের কোনো প্রাউড থাকা যাবে না, কোনো মানুষের না। কিন্তু কিছু দুর্ভাগ্য, অনেকেই না বুঝেই হয়তো অনেকেই এমন কিছু আচরণ তো করেন, রোগীরা অনেক সময় অসন্তুষ্ট হয়। আমরা যাতে কারো সাথেই অসন্তোষমূলক আচরণ না করি, প্রাউড ফিল না করি। আমি একজন ডক্টর, বাট আমি একজন আল্লাহর সৃষ্টি মানুষ, আমি একজন খাদেম, আমি এইভাবে বলবো আর কি। হ্যাঁ, আমার যারা সম্মানিত চিকিৎসকরা আছেন, তারা যাতে এই বিষয়গুলো, আর হচ্ছে যতটুকু ড্রাগ কমিয়ে দিয়ে ন্যাচারাল ভাবেই ট্রিটমেন্ট প্রসেসগুলো আমরা যাতে লব্ধ করতে পারি। মেডিকেল বিজ্ঞানের অনেক ব্রাঞ্চ আছে, সেদিকে আমাদের চিকিৎসকদেরকে আমি আহ্বান জানাতে চাই। তারা যাতে ড্রাগগুলো যত কম ইউজ করে, ন্যাচারাল সিস্টেমগুলো ফলো করে আমরা যাতে চিকিৎসা পদ্ধতিকে একটা ডিজাইন করতে পারি। তার মধ্যে সেক্ষেত্রে রান্না পদ্ধতির প্রতি গুরুত্ব দিবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে সুস্থ থাকার জন্য যে গাইডলাইনগুলো, সেগুলো দিবেন। নীরব থাকার কৌশল শিখি, এটা আমার একটা ছোট্ট টপিকস। এই বিষয়গুলো নিয়ে রোগীদেরকে
আদর, স্নেহ, ভালোবাসা, হ্যাঁ, এগুলো দিবেন চিকিৎসকেরা। আশা করছি অনেক সবাই দেন, তো যারা হয়তো একটু মাঝে মাঝে কম দেন তারা যাতে একটু বাড়িয়ে দেন। এই হলো আমার সকল চিকিৎসক বন্ধুদের প্রতি আমার পক্ষ থেকে একটা আহ্বান। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর হুমায়ুন কবির চৌধুরী। আজকে আমাদের জীবনের যত রং এই প্রোগ্রামের প্রথম অতিথি হয়ে আসছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলেছি, চিকিৎসা বিজ্ঞান এবং সুস্থ থাকার বিভিন্ন বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। আশা করছি আমাদের যে দর্শকরা দেখছেন সবার অনেক বেশি কাজে লাগবে। এবং সত্যি কথা বলতে কি, আপনি যে বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন, এতগুলো বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক দিন সময় লাগবে। আমরা নিশ্চয়ই বিভিন্ন নতুন নতুন বিষয় নিয়ে, আমরা সেপারেট কিছু বিষয় নিয়ে পরবর্তীতে আমরা আরো প্রোগ্রাম সাজাবো, তখন অবশ্যই আমরা আপনাকে ডাকবো ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির চৌধুরী। শামীম ভাই, আপনাকেও ধন্যবাদ। এবং জীবনের যত রং প্রোগ্রাম যে উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছে, সে যাত্রা সফল এবং সার্থক হোক। সাথে আজকের যত শ্রোতা মণ্ডলী আজকের প্রোগ্রামটি উপভোগ করেছেন, আমার কোনো আলোচনা যদি কোনো ভুল ভ্রান্তি হয়, হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুধু মানুষকে ভালোবাসার জন্যই কথাগুলো বলা, কারণ আমরা পৃথিবীতে বেশি দিন স্থায়ী থাকবো না, আমাদের কর্মই আমাদেরকে চিরজীবী করে রাখবে, এই জন্যই কথাগুলো বলা। তো চলুন, শামীম ভাইয়ের জন্য আমি শুভকামনা জানাই। আল্লাহ যাতে শামীম ভাইকে অনেক সুস্থ রাখে, সুন্দর রাখেন, এবং তার জীবনের যত রং এটার উদ্দেশ্য যাতে সফল বাস্তবায়নের পথে উনি হাঁটি হাঁটি পা পা করে দৃঢ়পত্ত এগিয়ে যেতে পারেন। আমার পক্ষ থেকে আজকে সেই শুভকামনা শামীম ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর হুমায়ুন কবির চৌধুরী। প্রিয় দর্শক, তাহলে আমরা আজকে প্রোগ্রামটা এটি টানবো এতটুকুই। তবে আবারও বলছি, আমাদের আগামী পর্বে আমাদের অবশ্যই আরো অতিথিবৃন্দরা আসবেন বিভিন্ন সেক্টর থেকে, আমরা কথা বলবো তাদের সাথে। ইনশাল্লাহ জীবনের যত রং আছে সমস্ত রং নিয়ে আমরা এই প্রোগ্রামে আলোচনা করব। তো সেই প্রত্যাশা রাখছি সবাই মহান সৃষ্টিকর্তার অপার করুণায় অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।